Assalamualaikum. How are you, everybody? Last class we learned up to key chapter 11, lethal gene. Today we discuss about key epistasis. Today we discuss about chapter 11, epistasis. Complementary gene শেষ করে দিন আপনি epistasis complementary gene হবে। তাহলে today we discuss about কি complementary gene। complementary gene এর রেশিও কত 9:7। তাহলে চ্যাপ্টার 11 complementary gene। কমপ্লিমেন্টারি জিন আর এর রেশিও কত 9:7। তাহলে কমপ্লিমেন্টারি জিনের রেশিও কত 9:7। কমপ্লিমেন্টারি জিনের রেশিও কত 9:7। তাহলে কমপ্লিমেন্টারি জিনের রেশিও হোয়াট ইজ কমপ্লিমেন্টারি জিন? The complementary gene is interaction of two dominant non-interallelic genes in which each gene have its own effect, but when come together to interact, a new tract is developed. হ্যাঁ, তাহলে কমপ্লিমেন্টারি জিনটা কি? কমপ্লিমেন্টারি জিন হলো যখন ডিফারেন্ট টাইপের যে লোকাস আছে এই লোকাসে অবস্থিত দুটি ডিফারেন্ট টাইপের যখন ডমিনেন্ট জিন, এই ডমিনেন্ট জিন যখন পারস্পরিক একজন আরেকজনের সঙ্গে ক্রিয়া করে যখন একটা নিউ ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশ ঘটায় তখন এই টাইপের জিনকে বলা হচ্ছে হলো কমপ্লিমেন্টারি জিন। তাহলে কমপ্লিমেন্টারি জিনের এই কমপ্লিমেন্টারি জিন যে আছে এই কমপ্লিমেন্টারি জিনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কমপ্লিমেন্টারি জিনের কারণে মেন্ডেলের যে সেকেন্ড ল আছে সেকেন্ড ল রেশিও 9:3:3:1 এটা চেঞ্জ হয়ে কত হবে 9:7। তাহলে হোয়াট ইজ কমপ্লিমেন্টারি জিন? কমপ্লিমেন্টারি জিন হলো যখন ডিফারেন্ট টাইপের লোকাসে যখন ডিফারেন্ট টাইপ হ্যাঁ ডিফারেন্ট টাইপ যখন একটা ডমিনেন্ট জিন একজন আরেকজনের সঙ্গে খুব ভালোভাবে ক্রিয়া করবে রিয়াকশন করার ফলে কি হবে সেখানে একটা নিউ ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশ ঘটবে সেটাকেই বলা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন। আর এই কমপ্লিমেন্টারি যে জিন আছে এই কমপ্লিমেন্টারি জিনের কারণে মেন্ডেলের যে সেকেন্ড ল আছে সেকেন্ড ল রেশিও কত 9:3:3:1। এই রেশিওটা চেঞ্জ হয়ে কত হবে 9:7। তাহলে সেকেন্ড ল রেশিও কত ছিল মেন্ডেলের 9:3:3:1। আচ্ছা তাহলে মিস, হ্যাঁ বলো। আমাদের এই অ্যাসাইনমেন্ট কি মিস লেখা স্টার্ট করব নাকি মিস আপনার আনসার দিবেন? তোমাদের অ্যাসাইনমেন্ট আমি ম্যাডামের সঙ্গে গতদিনও কথা বলেছি, ম্যাডাম বলেছে করে দিবেন। তোমাদের নাকি 9 তারিখ লাস্ট ডেট, ম্যাডাম তার আগে দিয়ে দিবেন। আফরোজা ম্যাডামের সঙ্গে কথা বলেছি। ওকে মিস, একটু দিলে ভালো হয়ে যায়। এটা মানে জুলজি রিলেটেড কিন্তু জিনিসটা মিস একটু হ্যাঁ আপা। কাইন্ডলি আপনি একটু দেখেন কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ জুলজি রিলেটেড, মানে কোশ্চেনটা পুরোটাই জুলজি থেকে দিচ্ছে। দেখছেন হ্যাঁ কোশ্চেনটা? এই জিন একটু রিলেটেড কাইন্ডলি মিস কোশ্চেনই আপনি দিয়েছে। পুরোপুরি হেল্প লাগবে, আপনার পুরোপুরি হ্যাঁ হেল্প লাগবে। আমি কারণ ম্যাডামের সঙ্গে এটা কথা বলেছি। জি জি আমি ম্যাডামের সঙ্গে কথা বলেছি এবং ম্যাডামকে বলেছি হেল্প লাগলে অবশ্যই তো আমি হেল্প করব। ম্যাডাম বলছে যে আমি একটু সময় লাগবে আমার, আমি করে দিচ্ছি। আমি বলছি ম্যাডাম আপনি একটু তাড়াতাড়ি করে দেন ওদেরকে, ওরা ক্লাসে বলছে সবাই। কারণ দরকার পড়লে আপনি বাংলাদেশের একটা কপি করেন এই যে এটার উপরে, কারণ আপনার জানা বেশি থাকবে। কারণ মিস তো বোটানিতে, আপনার জুলজিতে অসম্ভব রকমের পারদর্শী, আমি যেটা যেটা আমি মনে করি। হ্যাঁ, কারণ আসলে আমি সব মানে সব জায়গা থেকে আর্মি স্কুল থেকেও শুনলাম যে কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে, যার জন্য হ্যাঁ জুলজি পার্ট থেকে আসছে, মেইনলি জুলজি পার্ট। জি হ্যাঁ পুরোটা আসলে জুলজি পার্ট আছে, বোটানি পার্টও আছে। আসলে এটা জীবের উপরে না, মানে পুরোটা দিয়েছে বোটানিটা আসলে তো জাস্ট কোষটা বিভাজন হয়েছে হিউম্যান, মানে হিউম্যানের শরীরে। তো এটা তো মানে পুরোটাই জুলজির অংশ চলে গেল, বোটানির অংশ কিন্তু কিছুতে থাকলো না। সুতরাং মিস আপনার কিন্তু পুরোটাই আপনার সাপোর্ট লাগবে, এটা মাথায় রাখেন।
হ্যাঁ, আমি ম্যাডামকে বলেছি সাপোর্ট করব। আর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখানো ঠিক নাই। এই যে দেখছেন আমার ঈদের দিনে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চুলা ডান থেকে? হাতে মানে পুরো হাতটাই পুড়ে গেছে। এখন অনেকটা ভালো হয়েছে। তো আমি হাত দিয়ে খুব একটা মুভ করতে পারছি না। হ্যাঁ, বোর্ডে যে লিখছি খুব কষ্ট করে লিখছি। তো এই জন্য আসলে মানে ওদের ওইটাও ইয়ে করতে পারছি না। তা ম্যামকে আমি বলছি যে ম্যাডাম হেল্প লাগলে অবশ্যই আমি করব। আর যেহেতু আপনারা বলছেন, দেখি আমি আরেকটু ২-১ টা দিন যাক, সময় আছে তো ৯ তারিখ। দেখি আমি এখন একটু হাতটা মুভ করতে পারছি মোটামুটি ভালোই। এই কয়েকদিন একদম মুভ করতে পারছিলাম না। হ্যাঁ? কারণ তুমি একটাতে খারাপ হলে বাচ্চারা খারাপ করবে, যেহেতু একটা আল্লাহ হয়তো একটা সুযোগ দিচ্ছে ওদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে কোনো একটা জিনিস যদি হয়, হ্যাঁ, কারণ হ্যাঁ। এটা আপনাদেরও সম্মান, ওদের জন্য ভালো, তাই না? না, না, এই ঠিক জন্য আর আছে, কি ঠিক বলা। আছে। আমি আমি ম্যাডামকে একটা সফট কপির কথাও বলেছি যে, "ম্যাডাম আপনি ওইখানে সফট কপি আছে, আপনি দেখে করেন।" আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপা। আপনাদের কথা মনে থাকলো। দরকার আমি পড়লে ২-১ আপনি দিনের যদি মধ্যে মুখেও বলেন, আমরা ধরেন লিখে নিলাম, ওটা মিসকে দেখালাম, সেটাও কিন্তু হয়। যদি আপনি মনে করেন যে না আমি পারতেছি না, আমি মুখে বলতেছি, সেটাও দেখেন যেভাবে ভালো হয়, কারণ বাচ্চা তো আপনাদেরই, তাই না? সব বাচ্চাই হ্যাঁ, সে তো আপনার। অবশ্যই। বাচ্চারা যাতে ভালো করে আমার সেটাই আমাদের চাওয়া। তো ঠিক আছে, দেখি। হ্যাঁ, আমি দেখি ম্যাডামের সঙ্গে আজকেও কথা বলবো। আর আমি কাজ করতে পারলে আমি নিয়ে বসবো এখন। আমি নিয়ে বসি নাই। ম্যাডাম বলছে যে আমি দিব। এজন্য আমিও নিয়ে বসি নাই। আর আমার শরীরটা ভালো যাচ্ছিল না। দেখি। হ্যাঁ, আমি নিয়ে এখনই করব। সময় আছে। চিন্তা করেন না, ৯ তারিখ তো। টাইম আছে। আমরা ৩ তারিখেও যদি আপনারা দিতে পারি, ৩-৪ তারিখেও, ওটা ওদের করতে ১ ঘন্টাও লাগবে না। কিন্তু আমাদের করাটা একটু সময় লাগবে আরকি। আচ্ছা আপা, তো আমরা আজকে যেটা করছি, হ্যাঁ, থ্যাংক আমরা ইউ মিস। কমপ্লিমেন্ট হুম, ওয়েলকাম আপা। তাহলে আমরা যে কমপ্লিমেন্টারি জিন বললাম, এই জিন আসলে তোমাদের কিন্তু এই যে আমি যে এখন যে তোমাদের রেশিও গুলো যে আমরা এই যে কি বললাম, মেন্ডেল ফার্স্ট ল এবং সেকেন্ড ল আমরা যেগুলো পড়ছি এবং রেশিও গুলো যে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আসলে তোমাদের এমসিকিউ, এখান থেকে কিন্তু ভিতর থেকে এমসিকিউ আসবে। এই কথাটা তোমাদের গত ক্লাসে বলেছি কিনা জানি না। তবে তোমরা যেহেতু তোমাদের যদি এমসিকিউ হয়, তারপরেও এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, কারণ এগুলো হলো এক্সপ্লেনেশন। এবং এগুলোর ভিতর থেকে যেমন এখান থেকে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশনের রেজাল্ট কি হবে, সেকেন্ড জেনারেশনের রেজাল্ট কি হবে, একটা স্টেমে এভাবে উঠায় দিয়ে তোমাদের দিতে পারে। এই জন্য এগুলো খুব ভালো করে জানতে হবে। আর চ্যাপ্টার তো যেহেতু কমায় দিচ্ছে, তাহলে আমাদের চ্যাপ্টার গুলোর উপরে খুব ভালোভাবে দখল রাখতে হবে। তো আমরা যেটা বললাম যে কমপ্লিমেন্টারি জিনের কারণে 9:7 এই রেশিওটা চলে আসবে। এটা কি মেন্ডেলের সেকেন্ড লটা চেঞ্জ হয়ে যাবে। মেন্ডেলের সেকেন্ড ল কি 9:3:1। তো এই লটা আমাদের কি হবে, 9:7 চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখি এটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে। হুম, তো এখানে আমরা যে আমাদের যে জিনতাত্ত্বিক এক্সপ্লেনেশন আছে, এই এক্সপ্লেনেশনে আমাদের দুজন সায়েন্টিস্ট এটা দিয়েছেন। একজনের নাম হলো বেটসন এবং প্যানেট। হ্যাঁ, এই যে বেটসন এবং প্যানেট, ওনারা কি করেছিলেন, ওনারা এই যে সুইট যে পি আছে, এই সুইট পি নিয়ে ওনারা কি করেছেন, সংকর হাইব্রিডাইজেশন করেছেন। এবং হাইব্রিডাইজেশন করে ওনারা এই রেশিওটা দিয়েছেন কে, দুজন সায়েন্টিস্ট নেম কি, বেটসন অ্যান্ড প্যানেট। বেটসন অ্যান্ড প্যানেট, এটা মনে রাখবেন, কোশ্চেন চলে আসে। এবং ওনারা কি করেছিলেন, ওনারা হলো হোয়াইট কালারের ফ্লাওয়ারের জন্য ও হোয়াইট কালারের ফ্লাওয়ার নিয়েছিলেন। এবং দুটো হোয়াইট কালারের ফ্লাওয়ার নিয়েছিলেন। এবং হোয়াইট কালারের ফ্লাওয়ার নেওয়ার ফলে কি হয়েছিল, ওনাদের ওনারা বলেছে যে এদের এই যে আমরা যে জিনটা পেলাম, এখানে ডমিনেন্ট যে জিন আছে, এই ডমিনেন্ট জিন যখন একজন আরেকজনের উপরে যখন ক্রিয়া করবে, তখন কি হবে, একটা নিউ ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশ ঘটবে। আসলে নিউ যে ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশ ঘটবে, তাহলে সেই নিউটা কি হবে, আসলে এখানে যে উনি হোয়াইট কালার যে ফ্লাওয়ার নিয়েছিলেন ওনারা, বেটসন এবং প্যানেট, ওনারা একটা কালার পেয়েছিলেন ফার্স্ট ক্রস করার পরে, সেটা হলো সবগুলো কি হয়েছিল, সবগুলো হলো ফ্লাওয়ারি বেগুনি। তাহলে আমরা যে ফ্লাওয়ারটা পেলাম এই যে ওনার কমপ্লিমেন্টারি জিনের কারণে, তাহলে আমরা বেটসন এবং প্যানেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে সকল ফ্লাওয়ারই কি হয়েছিল, পার্পল। তাহলে পার্পল কালার যে হয়েছিল, তার এর জন্য উনি কি করেছেন, প্রথমে ফার্স্টে আমাদের করতে হবে, আমরা জানি যে হোয়াইট কালারের জন্য আমাদের একটা সিম্বল চিহ্ন ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে হোয়াইট কালারের জন্য উনি কি করেছেন, উনি দুটো টাইপই নিয়েছিলেন হলো হোয়াইট কালার। তাহলে দুটো টাইপ যেহেতু হোয়াইট কালার নিয়েছিলেন, একটা নিয়েছিলেন ক্যাপিটাল লেটারে আর একটা নিয়েছিলেন স্মল লেটারে।
তাহলে কিভাবে নিয়েছিলেন উনি হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার পির জন্য নিয়েছিলেন সুইট পি আর কি মিষ্টি মটর। হ্যাঁ আমি শুধু পি লিখলাম। এর জন্য উনি নিয়েছিলেন ক্যাপিটাল সি স্মল পি। এখন দেখো আমরা যদি এটার জিনোটাইপ বের করতে যাই, জিনোটাইপ আমরা জানি যে জিনোটাইপ কি হবে ডাবল হয়ে যাবে। তাহলে এটা জিনোটাইপ কি হবে ক্যাপিটাল সি স্মল পি। আর একটা হোয়াইট কালার উনি পি নিয়েছিলেন সেটার জন্য স্মল সি ক্যাপিটাল পি। তাহলে এটার জিনোটাইপ কি হবে? এটার জিনোটাইপ কিন্তু এখানে স্মল সি ক্যাপিটাল পি হবে। তাহলে আমরা জানি যে জিনোটাইপ মানে কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এটা ডাবল হয়ে গেল। এখন উনি কি করেছেন ক্রস করেছেন। তাহলে আমরা জিনতাত্ত্বিক যে এক্সপ্লেনেশন আছে ক্রস করতে গেলে আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হলো কি প্যারেন্টস লাগবে। প্যারেন্টস এর কোন ক্যারেক্টারিস্টিক্স আমাদের লাগবে? প্যারেন্টস প্যারেন্টস লাগবে। প্যারেন্টস এর আমাদের কোন ক্যারেক্টারিস্টিক্স লাগবে? আমরা ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো কি প্যারেন্টস এর ফিনোটাইপ। তাহলে ফার্স্ট আমাদের কি লাগবে? প্যারেন্টস এর ফিনোটাইপ লাগবে। তাহলে প্যারেন্টস এর যে ফিনোটাইপ আছে আমরা এখানে দেখেছি যে হোয়াইট কালার, দুটোই হোয়াইট কালার সুইট পি। তাহলে হোয়াইট কালার যে সুইট পি আছে তাহলে আমরা ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স কি হোয়াইট কালার। তাহলে আমরা ফিনোটাইপ লিখে নেই। ফিনোটাইপ আমরা জানি যে ফিনোটাইপ কার ফাদার এবং মাদার। তাহলে ফাদার এটা হলো হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, ফ্লাওয়ার ক্রস হলো মাদার হলো কি মাদার অফ হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার। আমরা ফিনোটাইপ পেয়ে গেলাম। এখন আমাদের জিনোটাইপ করে নেওয়া আছে। আমরা দুটো জিনোটাইপ বসে দিব। তাহলে জিনোটাইপ কি হবে আমাদের? এখানে দেওয়া আছে ক্যাপিটাল সি স্মল পি এটা ফাদার। মাদারের কি হবে? স্মল সি ক্যাপিটাল পি। এরপরে কি হবে? গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। আমরা জানি যে গ্যামেট যখন ফর্মেশন হবে, গ্যামেট ফর্মেশনের সময় তারা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল সি স্মল, এটা একটা গ্যামেট, একটা গ্যামেট ক্যাপিটাল সি স্মল পি সেপারেট হয়ে গেল। এখন দেখো স্মল সি ক্যাপিটাল পি, এটা একটা গ্যামেট, স্মল সি ক্যাপিটাল পি এটা একটা গ্যামেট। তাহলে আমরা দুটো গ্যামেট, আমরা গ্যামেট গুলো সেপারেট হয়ে গেল। এখন গ্যামেট সেপারেশন হয়ে গেলে কি হবে? ফার্টিলাইজেশন হবে। আমরা ক্রসে যাব, ফার্স্ট জেনারেশন পেয়ে যাব। তাহলে ফার্স্ট জেনারেশন পেতে গেলে আমাদের কি হবে? আমরা জানি যে ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন হবে। তাহলে আমরা এটা কি করবো? এখন ক্রস করবো। আমরা ক্রস করবো। তাহলে ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি স্মল পি, এটা বলে ভুল হবে। ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল, এটাও তাই ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি। তাহলে আমরা ফার্স্ট জেনারেশন পেয়ে গেছি। ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশনে আমরা কি পেলাম? এটা জিনোটাইপ পেলাম, জিনোটাইপ, জিনোটাইপ পেলাম। তাহলে ফার্স্ট জেনারেশনে যে আমরা জিনোটাইপ পেলাম, তাহলে ফার্স্ট জেনারেশনে লিখতে পারি না, ফার্স্ট জেনারেশনে জিনোটাইপ পেলাম। এখন ফার্স্ট জেনারেশনে তাহলে ফিনোটাইপ কি? ফিনোটাইপ হলো কালার কি পিঙ্ক, না সরি পার্পল, কালার কি পার্পল। ফিনোটাইপ কি হবে? কালার, কারণ একটা নিউ ক্যারেক্টারিস্টিক্স সেখানে ক্রিয়েট হবে। তাহলে নিউ ক্যারেক্টারিস্টিক্স কি? অল ফ্লাওয়ার আর পার্পল, বা অল আর পার্পল লিখে দিলাম আমি।
ফল পার্পল কি ফ্লাওয়ার, আমরা তো জানি এটা ফ্লাওয়ার। তাহলে আমরা ফার্স্ট জেনারেশন পেয়ে গেছি। আমাদের আমরা যতগুলো ক্রস করেছি আমরা দেখেছি যে ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করে আমরা সেকেন্ড জেনারেশন পেয়ে যাব। তাহলে আমরা এখন এই ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করি। যেহেতু আমাদের নিচে জায়গাটা আমি একটু উপরে নিয়ে নিচ্ছি। ফার্স্ট জেনারেশনের ক্রস, তাহলে F1 জেনারেশন ক্রস। আর এটা ক্রস করলে আমরা কি পাবো? ফার্স্ট জেনারেশন ক্রস করলে আমরা সেকেন্ড জেনারেশন পাবো। তো এটাও সেম ভাবে আমাদের কি লাগবে? প্যারেন্টস লাগবে। প্যারেন্টস আমি সেকেন্ড লাইনে লিখলাম, ভালো যায় না ওটা। প্যারেন্টস কি লাগবে? ফিনোটাইপ। ফিনোটাইপ, প্যারেন্টস এর ফিনোটাইপ নিতে গেলে আমাদের আগে বাবার সিম্বলিক চিহ্ন আমরা এখানে দেখেছি পার্পল। পার্পল ক্রস নাও কি পার্পল। পার্পল, তাহলে দুটোই সেম। এরপরে আমরা জিনোটাইপ পেয়েছি, এই যে জিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি পেলাম? জিনোটাইপ, জিনোটাইপ পেলাম হলো আমরা ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল পি, স্মল পি। এখানেও আমরা তাই পেয়েছি। নিচের কথাটা কি লিখছেন? ব্যাপার নিচে যে ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপের আগের কথাটা কি হবে? অল পিছনের কথাটা পার্পল ফ্লাওয়ার, ফিনোটাইপ। এখানে অল পিছনে পার্পল ফ্লাওয়ার। আর ফিনোটাইপের ফিনোটাইপের আগে এটা পিছনে। জিনোটাইপ, জিনোটাইপের হ্যাঁ। পরে ফিনোটাইপ। হ্যাঁ, জিনোটাইপ আমরা এটা পেলাম এই যে। আর আর বায়ে, বায়ের পাশে, হ্যাঁ, বায়ে বায়ে এখানে বাম F1 সাইডে। জেনারেশন, জি। এটা ফার্স্ট জেনারেশন। ও F1 আচ্ছা। জেনারেশন, F1 জেনারেশন মানে প্রথম বংশধর, ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, তাহলে আমরা F1 জেনারেশনের মধ্যে আমরা কি করলাম? আমরা এখন এখানে কি হবে? আমরা F1 জেনারেশনে ক্রস করে F2 জেনারেশন পাবো। তাহলে যখন F2 জেনারেশন পাবো আমাদের আগে কি করতে হবে? গ্যামেট ফর্মেশন করতে হবে। এখন গ্যামেট ফর্মেশন হবে। গ্যামেট ফর্মেশন হওয়ার সময় এগুলো কি হয়ে যাবে? আমরা জানি যে সব কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। আর যখন সেপারেট হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো গ্যামেট ফর্মেশন হবে। কারণ দেখেন এখানে ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, এটা একটা চারটা করে গ্যামেট ফর্মেশন হবে এখানে। ক্যাপিটাল সি, স্মল পি, এরপরে স্মল সি, ক্যাপিটাল পি, স্মল সি, আর এটা হলো স্মল পি। এখানেও সেম ভাবে এই চারটা গ্যামেট হবে। হ্যাঁ, এখানে জায়গা কম হচ্ছে, তাহলে এখানেও চারটা সেম হবে। ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি, স্মল পি। তারপরে এখানে হবে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, তারপরে হলো ক্যাপিটাল পি, স্মল সি, স্মল, স্মল সি, স্মল পি, স্মল পি। তাহলে আমরা সবগুলো গ্যামেট পেয়ে গেছি। এখন আমি যেটা বলবো যে আমরা সব সময় দ্বিতীয় F2 জেনারেশন পেতে গেলে আমরা সব সময় চেকার বোর্ড তৈরি করে নিব। আর চেকার বোর্ড তৈরি করলে আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা একটা চেকার বোর্ড করে নিই। তাহলে চেকার বোর্ডটা কি? এটাই হলো F2 জেনারেশন। এখানে আমরা লিখে নেই F2 জেনারেশন, জেনারেশন, F2 জেনারেশন। তাহলে আমরা একটা এখন আমরা কি করব? গ্যামেটগুলো বসায় দিব। এখানে আমরা জানি যে এখানে আমাদের কি করতে হবে? পিতা মাতা দিতে হবে চেকার বোর্ড দিলে অবশ্যই পিতা মাতা। এখন এই চারটাকে নিয়ে আসবো। ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি, স্মল পি, তারপরে আসতে হলো স্মল সি, স্মল সি, ক্যাপিটাল পি,
এটা বোঝা যাচ্ছে না, স্মল সি ক্যাপিটাল। এরপর আছে হলো কি স্মল সি স্মল পি। এখন আমরা এখানে তাই ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি স্মল পি, স্মল সি ক্যাপিটাল পি, স্মল সি স্মল পি। তাহলে এখন আমরা ক্রস করব, ক্রস করে আমরা লিখব। তাহলে এই দুটো ক্রস করলাম, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। অবশ্যই এটা কি হবে, এটা হলো পার্পল, পার্পল। এরপর আমরা ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি স্মল পি। এখানে শুধু একটা স্মল পি, কারণ এই ক্যারেক্টারিস্টিক্সটা এখানে ম্লান হয়ে যাবে। তাহলে এইটাও হবে কি পার্পল, পার্পল। এরপর ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। এটাও কিন্তু কি হবে, পার্পল হবে, কারণ এখানে শুধু একটা স্মল সি আছে। এখানে এই ক্যারেক্টারিস্টিক্সটা ব্লাড দিয়ে হয়ে যাবে। ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি স্মল পি। এখানে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি আছে, এজন্য এটাও কি হবে, পার্পল হয়ে যাবে, পার্পল। এরপর আমরা আবার ক্রস করব। এখানে আছে কি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, এরপর স্মল পি ক্যাপিটাল পি। এটাও কিন্তু কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি আছে, এটাও পার্পল। ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, স্মল পি স্মল পি। এখানে কিন্তু দুটো কি আছে, স্মল পি আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, হোয়াইট, হোয়াইট। এরপর আবার ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, হ্যাঁ। এরপর ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি স্মল পি। এটাও কিন্তু কি হবে, পার্পল হবে, পার্পল। এরপর ক্যাপিটাল সি স্মল সি, স্মল পি স্মল পি। দুটো স্মল পি থাকলে কি হবে, হোয়াইট হবে, হোয়াইট হবে। এখন আবার আমরা এটা দিয়ে ক্রস করব। এখন ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। তাহলে এটাও হবে হলো পার্পল। এখন ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি স্মল পি, এটাও কিন্তু হবে পার্পল, পার্পল। এখন দেখো দুটো ক্যাপিটাল সি আর দুটো ক্যাপিটাল পি, এটা কিন্তু কি হবে, হোয়াইট হবে, কারণ এখানে দুটো স্মল সি আছে। এরপর স্মল সি, দুটো স্মল সি, ক্যাপিটাল পি স্মল পি, এটাও কিন্তু কি হবে, হোয়াইট হবে, কারণ দুটো স্মল সি আছে এখানে। এখন দেখো এখানে কি আছে, ক্যাপিটাল সি স্মল সি, হ্যাঁ, ক্যাপিটাল পি স্মল পি, এটা পার্পল হবে, মানে এখানে একটা ক্যাপিটাল সি একটা ক্যাপিটাল পি আছে। এরপর দেখো ক্যাপিটাল সি স্মল পি স্মল পি, এটা কিন্তু হবে হোয়াইট, হোয়াইট, আর দুটো স্মল পি আছে। এরপরে স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, এটাও কি হবে, এটাও হবে হলো হোয়াইট, হোয়াইট। স্মল সি স্মল পি স্মল পি, এটাও হবে হলো হোয়াইট। তাহলে আমরা এখন দেখি, আমরা ফার্স্ট দেখবো যে পার্পল কয়টা। এখানে লিখে দিই পার্পল, পার্পল কয়টা, পার্পল হলো 1 2 3 4 5 6 7 8 9,
পার্পেল 9টা। এখন আমরা দেখবো হোয়াইট কয়টা। হোয়াইট 1 2 3 4 5 6 7, পার্পেল হলো 7। তাহলে রেশিওটা কত? রেশিও 9:7। মানে মেন্ডেলের যে সেকেন্ড ল আছে এই সেকেন্ড লকে চেঞ্জ করে বেরসন এবং আমরা যে দুটো সায়েন্টিস্টের নাম বলেছি যে বেরসন এবং প্যানেট, ওনারা সুইট ইউজ করে যে ওনারা গবেষণা করেছিলেন সেখানে ওনারা ফলাফলটা কি পেয়েছেন, ওনারা অ্যান্সারটা পেয়েছিলেন কি তাদের রেশিওটা এসেছিল 9:7। ওনারা কি করেছেন মেন্ডেলের যে সেকেন্ড ল আছে এই 9:3:1 কে চেঞ্জ করেছেন। তাহলে আমার মনে হয় যে কমপ্লিমেন্টারি যে জিন আছে, কমপ্লিমেন্টারি জিন ক্লিয়ার? হ্যাঁ, ডু আন্ডারস্ট্যান্ড কমপ্লিমেন্টারি জিন? কমপ্লিমেন্টারি জিন আমরা বুঝেছি? হ্যাঁ, রেসপন্স নেই কেন? কমপ্লিমেন্টারি জিন ক্লিয়ার? আরো রেসপন্স না থাকলে হবে? এরপর আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে আমরা এখন যে রেশিওটা জানবো সেটা হলো এপিস্টাসিস। হ্যাঁ, এপিস্টাসিসে এখানেও মেন্ডেলের যে সেকেন্ড ল আছে এই সেকেন্ড লটা চেঞ্জ হয়ে এপিস্টাসিসে কি হবে 13:3। 13:3। আমরা এখন এই এটা জানবো। আমাদের ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ এপিস্টাসিস। হোয়াট ইজ এপিস্টাসিস? তাহলে এপিস্টাসিস ইজ অ্যান এখানে বলেছে ইন্টারঅ্যাকশন বিটুইন নন অ্যালিলিক জিন। তাহলে এপিস্টাসিস ইজ অ্যান ইন্টারঅ্যাকশন বিটুইন কি নন অ্যালিলিক জিন, স্পেশালি অ্যান ইন্টারঅ্যাকশন ইন হুইচ ওয়ান জিন suppresses the expression of another। মানে এখানে বলা হয়েছে যে যখন নন অ্যালিলিক যে জিন আছে, নন অ্যালিলিক জিন নয় এমন একটা জিন দ্বারা যখন কি পাবে অন্য আদার্স একটা জিনের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সটা তার যে প্রকাশটা, এই প্রকাশটাকে সে কি করবে, বাংলা যেটা বলা হয় যে প্রকাশটাকে থেমে দিবে মানে দমিত করবে, তখন এই ঘটনাকে বলা হচ্ছে এপিস্টাসিস। তাহলে এপিস্টাসিস is an interaction between non-allelic gene. Interaction between the non-allelic gene, especially an interaction in which one gene suppresses the expression of another. এই নন অ্যালিলিক যে জিন আছে এখানে এখানে দুটো জিন আছে, একটা হলো কি একটা এপিস্ট্যাটিক আর একটা হলো হাইপোস্ট্যাটিক। তাহলে এপিস্ট্যাটিকটা কি, যে জিন that gene that makes or prevents the expression of another is said to be epistasis. হ্যাঁ, that gene that is hidden is said to be hypostatic। তাহলে এপিস্ট্যাটিক এক্সামে অনেক সময় আসে যে হোয়াট ইজ এপিস্ট্যাটিক জিন। তাহলে আমরা যেটা বলি যে এপিস্ট্যাটিক জিন হলো যে জিনটা আর আদার্স জিনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে এই ক্যারেক্টারিস্টিক্সটা শো করতে যে কি করে তাকে দমিত করে বা বাধাগ্রস্ত করে, তখন তাকে বলা হচ্ছে এপিস্ট্যাটিক জিন। আর হাইপোস্ট্যাটিক জিন হলো যে জিনটা বাধা প্রাপ্ত হচ্ছে, মানে যে জিনের তার যে কার্যক্ষমতা, তার যে ফাংশন, এই ফাংশনটা প্রকাশ করার ক্ষেত্রে তাকে যে বাধা দিচ্ছে, যে জিনটা বাধা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে epistatic and hypostatic, do you understand? এই এপিস্ট্যাটিক যে জিন আছে এই এপিস্ট্যাটিক জিনের কারণে কি হয়ে যায়, এখানে মেন্ডেলের যে সেকেন্ড ল যে রেশিও আছে এই রেশিওটা 9:3:1 চেঞ্জ হয়ে 13:3 হয়, এটা আমরা জানলাম। এখানে লেগ হর্ন এবং পয়েন্ট ডটস, লেগ হর্ন, পয়েন্ট ডটস এবং ফ্রি মাউথ ড্রপস। হ্যাঁ, ফ্রি মাউথ ড্রপস করা হচ্ছে হ্যানের মধ্যে, এখানে তাদের যে ফেদার আছে এই ফেদারের মধ্যে ক্রস করা হয়েছে। তাহলে কি কি, হোয়াইট লেগ হর্ন এবং হোয়াইট পয়েন্ট ডটস এই দুটোর মধ্যে ক্রস করা হয়েছে।
এবং এই দুটোর মধ্যে ক্রস করে ফার্স্ট যে জেনারেশন এখানে পেয়েছে অল ফলস আর হোয়াইট। ফার্স্ট জেনারেশনের সবগুলো কি এসেছে হোয়াইট। আর সেকেন্ড জেনারেশন ক্ষেত্রে তখন কি এসেছে ডিফারেন্ট এসেছে। সেকেন্ড জেনারেশনে আমরা হোয়াইটও পেয়েছি হোয়াইট এবং হোয়াইট ফলও পেয়েছি এবং কালার ফলও পেয়েছি। তাহলে আমরা এখানে আমাদের যে 13:3 যে রেশিও আছে এই রেশিওটা সেম ভাবে আমাদের করতে হবে। এখানে ওনারা কি নিয়েছিলেন হোয়াইট লেঘর্ন আর হলো হোয়াইট ওয়াইন ডটস। ধ্যানের মধ্যে ক্রস ঢুকিয়ে ফার্স্ট জেনারেশনে ওনারা দেখেছিলেন যে ফার্স্ট জেনারেশনে যে ধ্যান হবে তারা সবটা হবে হোয়াইট কালার ফল এবং একটু যখন সেকেন্ড জেনারেশনে যাবে তখন তাদের মধ্যে আমরা যখন হাইব্রিড আর ক্রস ঘটাবো তখন তাদের আমরা কি পাবো আমরা হোয়াইটও পাবো এবং কালারফুলও ফুল পাবো। তাহলে আমরা এই যে এখানে আমরা দেখবো যে তার যে হলো কালারফুল যে ফল আছে এটার যে জিন এই জিনের জন্য সিম্বলিক ইউজ করেছেন ক্যাপিটাল সি এবং এপিস্ট্যাটিক জিনের জন্য ক্যাপিটাল আই। আর উনি এটার যখন জিনোটাইপ বের করেছিলেন তখন কি ক্যাপিটাল সি। আমরা জানি যে জিনোটাইপটা কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে এবং পয়েন্ট ডটস এর ক্ষেত্রে উনি নিয়েছিলেন হলো ওনারা নিয়েছিলেন স্মল সি আর স্মল আই এবং ক্রস করে কি হয়েছিল জিনোটাইপটা আমরা দেখেছি ডাবল হয়ে গেছে। তাহলে আমরা একটু আগে যেভাবে ক্রসটা করলাম সেম ভাবে এটার ক্রসও আমাদের করতে হবে। তাহলে কি নিয়েছিলেন হোয়াইট কালার কালারফুলের জন্য উনি নিয়েছিলেন কালারের জন্য কি নিয়েছিলেন কালারের জন্য নিয়েছিলেন ক্যাপিটাল সি। হ্যাঁ ক্যাপিটাল সি এবং এপিস্ট্যাটিক জি নিয়েছিলেন এপিস্ট্যাটিক নিয়েছিলেন এপিস্ট্যাটিক নিয়েছিলেন কি ক্যাপিটাল আই। তাহলে আমরা এটার যদি জিনোটাইপ করি জিনোটাইপ তখন কি হবে দুটো একসঙ্গে করলে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই। আর হোয়াইটের জন্য নিয়েছিলেন স্মল সি আর হোয়াইটের এপিস্ট্যাটিক নিয়েছিলেন এপিস্ট্যাটিক জি নিয়েছিলেন এপিস্ট্যাটিক নিয়েছিলেন কি স্মল আই। এটার যদি আমি জিনোটাইপ করি তখন কি হবে স্মল সি স্মল আই। এটাও সেম ভাবে কি করতে হবে আমাদের ক্রস করতে হবে। এটাও আমাদের সেম কি করতে হবে আমাদের ক্রস করতে হবে। আর সেম ভাবে আমাদের ক্রস করতে গেলে আমাদের কি করতে হবে তাহলে আমরা সেম ভাবে যদি ক্রস করি তাহলে আমাদের ফার্স্ট আমরা জানি যে প্যারেন্টস নিতে হবে সেম ভাবে ফিনোটাইপ জিনোটাইপ। হ্যাঁ তারপরে আমাদের কি করতে হবে এটা তোমরা যদি আগেটা বুঝে থাকো তাহলে এটা করতে পারবে। আমি এটা জাস্ট একটু হিন্টস দিচ্ছি এখন। সেটা হলো যে আমাদের প্যারেন্টস নিতে হবে তারপরে আমরা জানি যে ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স নিতে হবে। তাদের ফিনোটাইপ কি আছে একটা হলো কালার আর একটা হলো হোয়াইট লেঘর্ন আর একটা হলো সাদা হোয়াইট সরি একটা হলো হোয়াইট লেঘর্ন আর একটা হলো হোয়াইট ওয়াইডার্স। তো এই দুটো যখন আমরা ক্রস করব তখন তাদের কি করতে হবে প্যারেন্টস নিতে হবে। প্যারেন্টস এর পরে আমাদের ফিনোটাইপ আসবে জিনোটাইপ আসবে গ্যামেট ফর্মেশন হবে তারপরে কি হবে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হওয়ার পর আমরা কি করব যখন ক্রস করব তখন আমরা ফার্স্ট জেনারেশন পেয়ে যাব। ফার্স্ট জেনারেশন পাওয়ার পর ফার্স্ট জেনারেশন নিয়ে আমরা ক্রস করলে কি পাবো সেকেন্ড জেনারেশন পাবো এবং সেকেন্ড জেনারেশনও সেম আমরা জানি যে এখানেও সেম ভাবে কি করতে হবে ক্রস করতে হবে। তো আমার মনে হয় এটা তোমরা পারবে কারণ হলো এটা সেম শুধু জাস্ট হলো সিম্বলিক চিহ্নগুলো ধরে নেওয়া এছাড়া আর কিছুই না। এরপর আছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। হ্যাঁ সরি ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। ডুপ্লিকেট রিসেসিভ যে এপিস্টাসিস আমরা ফার্স্টে একটা কমপ্লিমেন্টারি জিনে 9:7 আমরা করে এসেছিলাম। তো এটাও এরকম এই ডুপ্লিকেট রিসেসিভ যে এপিস্টাসিস আছে 9:7 এই 9:7টা হ্যাঁ ডুপ্লিকেট রিসেসিভ যে এপিস্টাসিস আছে এটা কয়েকবার বোর্ডে প্রায় এই কোশ্চেনটা 3বার চলে এসেছে 3 টাইমস। হ্যাঁ এই জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট
এবং এই কোশ্চেনটা সেম ভাবে হয়। এখানে কি আছে, আমরা এই ডুপ্লিকেট রিসেসিভ যে এপিস্টাসিস আছে, এটার আগে আমরা জানবো যে ডুপ্লিকেট রিসেসিভ, হোয়াট ইজ ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস, এটা আগে জানতে হবে আমাদের ডেফিনেশনটা। তো এখানে যে when two recessive allele of one locus suppresses the expression of another allele or alleles of different locus, then it is called duplicate recessive epistasis. তাহলে ডুপ্লিকেট এপিস্টাসিস হলো ডিফারেন্ট টাইপ যে ক্যারেক্টারিস্টিক্স যা আছে কন্ট্রোল করে, যেটাখানে ডিফারেন্ট টাইপ যে আমরা যে রিসেসিভ যে জিনগুলো আছে, যখন এই রিসেসিভ জিনগুলো ডিফারেন্ট লোকাসে যখন অবস্থান করে, তখন একজন কি হয় অপরজনের উপর অপরের যে ডমিনেন্ট যে অ্যালিল আছে, এই ডমিনেন্ট অ্যালিলের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স প্রকাশে যখন বাধা দেয়, তখন থেকে এটাকে বলা হচ্ছে হলো ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। আর এই ডুপ্লিকেট রিসেসিভ যে এপিস্টাসিস আছে, এই ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসের কারণে আমরা দেখতে পাই মানুষের ক্ষেত্রে ইনহেরিটেড ডিপ মিউটিজম, হ্যাঁ, ক্লাসিক্যাল এক্সাম্পল ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। when to receive, তাহলে হোয়াট ইজ ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস আমরা জানলাম। এখন আমাদের যেটা, সেটা হলো আমরা যখন জেনেটিক এক্সপ্লেনেশনে যাব, কারণ আমরা এখানে দেখেছি যে যাদের ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসের কারণে তারা কি করতে পারে না, কথাও বলতে পারে না, এবং তারা কি করে না, কানেও শোনে না। তাহলে এই যে আমরা যে দেখলাম যে মানুষ যখন, আমরা জানি যে মানুষ যখন বাকবর্ন, যখন কথা বলতে এবং কানে শুনতে পারে না, তখন তাদেরকে কি বলে, ডিফ অ্যান্ড মিউট। এটা তো আমরা জানি যে যখন মানুষ কথা বলতে পারে না এবং কানেও শুনতে পারে না, যখন এই দুটো প্রবলেম হয়, তখন তাকে কি বলা হয়, ডিফ অ্যান্ড মিউট। এবং এই যে আমরা যখন ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস এর ডেফিনেশন পড়লাম, তখন দেখলাম আমরা যে টু ডিফারেন্ট টাইপ যে লোকাস আছে, এই লোকাসে কি হয়, টু পেয়ার কি করে রিসেসিভ জিন, এই টু পেয়ার রিসেসিভ জিন দ্বারা হিউম্যান কি হয়, হিউম্যান ডিপ অ্যান্ড মিউট, এটা কি হয়, কন্ট্রোল হয়। আর এই যে টু পেয়ার যে জিন আছে, এটা এমন ভাবে এখানে রিয়াকশন করে যে কোনো একজোড়া কি হয়, এখানে রিসেসিভ হোমোজাইগাস অবস্থায় থাকলে মানুষ কি হয়, মানুষ ডিপ অ্যান্ড মিউট হয়। তবে এই যে এই জিনগুলো যদি ডুপ্লিকেট অবস্থায় থাকে, সরি ডমিনেন্ট অবস্থায় থাকে, তখন কি হয়, মানুষ স্বাভাবিক হয়। হ্যাঁ, স্বাভাবিক আর যদি না থাকে তখন কি হয়, তখনই মানুষ কি হয়, ডিফ অ্যান্ড মিউট হয়। এবং এই যে আমরা যে ডিফ অ্যান্ড মিউট যে প্যারেন্টস আছে, তাদের যে সন্তান, তাদের যে স্পাউস, সেটা কি হবে, তাদের স্বাভাবিক তাদের অনেক সময় দেখা যায় যে তারা স্বাভাবিক শ্রবণক্ষম হতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় স্বাভাবিক যে নর্মাল যে প্যারেন্টস আছে, তাদের সন্তানরাও কি হতে পারে, ডিফ অ্যান্ড মিউট হতে পারে। তো আমরা এখন এর জেনারেটিভ যে আমাদের এক্সপ্লেনেশন আছে, আমরা জেনারেটিভ এক্সপ্লেনেশনে আমরা কি দেখব, যে এখানে আমাদের ডিপ অ্যান্ড মিউট যে এখানে রিসেসিভ যে জিন আছে, এই জিনকে আমরা ধরে নেব, ডিপ অ্যান্ড মিউট রিসেসিভ জিনকে স্মল এম এবং স্মল ডি দ্বারা আমরা কি করব, সিম্বলিক ইউজ করব। এবং এখানে দুই ধরনের যে জিনোটাইপ হবে, টু টাইপ যে জিনোটাইপ, এই টু টাইপ জিনোটাইপকে হবে হিউম্যান যে ডিপ অ্যান্ড মিউট হবে। এবং এরা হলো কি কি, স্মল ডিডি, তারপরে হলো হবে ক্যাপিটাল এম এম, আর হলো ক্যাপিটাল ডিডি স্মল এম এম। তারপরে আমরা কি করব, এটা ক্রস করব, আগের মতোই আমরা ক্রস করব, পিতামাতা নিব, তারপরে আমরা পিতামাতার পরে আমরা ফিনোটাইপ ক্যারেক্টারিস্টিক্স নিব, তারপরে জিনোটাইপ নিব, তারপরে কি হবে, আমাদের গ্যামেট ফর্মেশন হবে, এরপরে ফার্টিলাইজেশন হবে, তারপরে আমরা ফার্স্ট জেনারেশন পাবো। এবং ফার্স্ট জেনারেশনের আমরা যেটা পাবো সেটা হলো জিনোটাইপ পাবো, তারপরে ফিনোটাইপও পাবো। এরপর ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করলে আমরা কি পাবো, সেকেন্ড জেনারেশন পাবো। এবং সেকেন্ড জেনারেশনে আমরা যখন পাবো, তখন ফার্স্ট জেনারেশনে যে ক্রস করবো, সেম ভাবে ওখানে ফিনোটাইপ নিতে হবে, জিনোটাইপ নিতে হবে, তারপরে কি করতে হবে, আমাদের ফিনোটাইপ এবং জিনোটাইপ আমরা যখন নিলাম, তারপরে গ্যামেট ফর্মেশন হতে হবে, তারপরে আমরা কি করব, ওখানে আমরা কি একটা চেকার বোর্ড তৈরি করে আমরা বসায় দিয়ে ক্রস করব। তাহলে আমরা দেখবো যে তখন কি হবে, তাদের যে রেশিওটা, এটা 9:7 চলে আসবে। তাহলে আমরা আমাদের যে আমরা রেশিও গুলো জানলাম, এখন আমাদের যেটা জানবো আমরা, সেটা হলো যে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স যে আছে, এই পলিজেনিক ইনহেরিটেন্স থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসে, কারণ এটা থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসার মতো এখানে কোশ্চেন আছে।
কারণ এই পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে আমরা দেখি যে আমাদের যে মানুষের যে হাইট, তারপরে আমাদের যে হলো গায়ের কালার, তারপরে আমাদের আয়ের যে কালার, তারপরে আমাদের যে ম্যানার্স, এগুলো সাধারণত এই পলিজেনিক ইনহেরিটেন্স যে জিন আছে এই জিন দ্বারা এগুলো কন্ট্রোল হয়। এবং এই কারণে এখান থেকে অনেক বেশি বেশি কোশ্চেন আসে, এখান থেকে অনেক বেশি বেশি কোশ্চেন আসে। তো আমরা এটা খেয়াল করব। তো আমরা আসলে আজকে অনেকগুলো রেশিও পড়লাম, এই জন্য আমি আর ক্লাস বাড়াতে চাচ্ছি না, আমি একটু আগে তোমাদেরকে ছুটি দিচ্ছি, আমার খারাপ লাগছে। তো আমরা যেটা হলো, আমরা ফার্স্ট যেটা therefore today we learn কি, therefore today we learn হলো ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। তারপরে হলো আমরা জানলাম হলো কি এপিস্টাসিস। এরপরে আমরা জেনেছি হলো কি, আরেকটা জেনেছি আমরা কমপ্লিমেন্টারি জিন। তাহলে আমরা টুডে উই therefore today we learn কি, therefore today we learn আমাদের 9:7, একটা হলো 13:3, আর একটা কি 9:7। ওকে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু আগে ছেড়ে দিচ্ছি, 3 মিনিট আগে।